নবাব সিরাজউদ্দৌলার পতনের পর যখন বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অমানবিক শোষণ এবং নিপীড়ন চলছিল, সেই অমানবিক শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একজন মানুষ। শুধু একজন না, বাংলার ফকির সন্ন্যাসীরা এবং তাদের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ফকির মজনু শাহ বোরহান ছিলেন বর্তমান ভারতের অন্তর্গত উত্তরপ্রদেশের একজন মাদারিয়া ফকির বা সুফি সাধক। কিছু পণ্ডিতের মতে এই বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুদ্ধ। মজনু শাহ যেই তরিকার ছিলেন, মাদারিয়া তরিকা, সেই তরিকা পীর বা কুতুব ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ বদিউদ্দিন কুতুবুল শাহ মাদার। কানপুরের নিকট মাকানপুরে শাহ মাদারের মাজারে তার কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। ১৭৭১ সালের ২৫ ফেব্রুয়ারি দিনাজপুরে লেফটেন্যান্ট ফেলথামের নেতৃত্বাধীন সিপাহীদের সাথে তার প্রথম সংঘর্ষ হয়। এই সংঘর্ষ অসফল ছিল। এরপর তিনি বগুড়ার মহেস্থানগড়ের খানকায় চলে যান। ১৭৭৩ সালে শীতের সময় মজনু শাহ ও তার ফকিরদের দল রংপুর এবং রাজশাহী অঞ্চলে পুনরায় দেখা দেয়। তারা সন্ন্যাসীদের একটি দলের সাথে যোগ দেয়। ১৭৭৩ সালের ২৩ ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীদের ৪টি কোম্পানির সাথে তাদের সংঘর্ষ হয়। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেগুলো বলছিলাম একটা বই থেকে, লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের নূর নামে এই বইটা থেকে। এটা হচ্ছে ব্রিটিশ ভারতের বা ব্রিটিশ শাসন যখন চলছিল ভারতে, তখন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর যখন কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, তখন প্রথম যেই মানুষগুলো তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ বলা হয়, এবং ফকির বিদ্রোহের মূল ছিলেন ফকির মজনু শাহ। এবং এটা শুধুমাত্র ফকির মজনু শাহকে নিয়ে, ফকির মজনু শাহকে নিয়ে না, ফকির মজনু শাহের কয়েকজন হচ্ছে সঙ্গী ছিলেন বা তাদের কিছু হচ্ছে অনুসারী ছিলেন। তারা হচ্ছে সহচর, যাদের বলা হয় মুসা শাহ, চেরাগ আলী শাহ, পরগল শাহ, সোবাহান শাহ এবং মাদার বক্স। এবং সোবাহান শাহের স্টোরি নিয়ে এই পুরোটা গঠিত, মানে পুরো বইটা হচ্ছে সোবাহান শাহের স্টোরি নিয়ে। মানে এক্স্যাক্টলি ফকির বিদ্রোহের কথা বলা হয়েছে, বাট স্পেশালি এখানে ফোকাস করা হয়েছে সোবাহান শাহর ঘটনা নিয়ে। এবং এটা কতটুকু সত্য সেটা আমি জানি না, অবভিয়াসলি ফিকশন যেহেতু, সো সত্য মিথ্যা দুইটা মিক্স করাই থাকতে পারে, মানে সত্য এবং কল্পনা মিক্স করাই থাকতে পারে, বাট বই হিসেবে এটা একটা অসাধারণ। আমি রিসেন্টলি হচ্ছে এরকম হিস্টোরিক্যাল ফিকশন যেগুলো আছে এগুলোর দিকে একটু মানে এগুলো একটু এক্সপ্লোর করার ট্রাই করতেছি, তো সেই হিসেবে বইটা পড়লাম। এবং এই নূর যে বইটা, নূর হচ্ছে এই যে কি বলে ফকির, কি ফকিরের নাম বললাম ভুলে গেছি, ফকির সোবাহান শাহ, তার একজন অন্ধ মেয়ে, তার নাম হচ্ছে নূর। এবং এই বইয়ে যত ফিলোসফিক্যাল লাইনগুলো বলে সবগুলো ম্যাক্সিমাম হচ্ছে এই নূরই বলে থাকে। কারণ তার যেহেতু চোখ নাই, সে দেখতে পায় না, সে অন্তর দিয়ে সবকিছু চিন্তা করে এবং সেইভাবে সবকিছু ভাবকে প্রকাশ করে, তার ভাবগুলোকে প্রকাশ করে নূর। তো আমরা হচ্ছে কি বলে প্রথমে হচ্ছে উৎসর্গপত্রটা পড়ি। উৎসর্গপত্রে লেখা আছে যে জালিমের বিরুদ্ধে, মানে উৎসর্গ করা হয়েছে ফকির মজনু শাহকে, জালিমের বিরুদ্ধে ইনসাফ কায়েমের লড়াইয়ে শতাব্দীর পর শতাব্দী আপনাকে স্মরণ করা হবে। মহান আল্লাহ আপনাকে এবং আপনার সহযোদ্ধাদের উত্তম প্রতিদান দান করুক, আমিন। এটা হচ্ছে উৎসর্গপত্র, উৎসর্গ করা হয়েছে ফকির মজনু শাহকে। এবং গল্প হিসেবে আসলেই অসাধারণ ছিল, বাট শেষ পর্যন্ত গিয়ে, মানে শেষে গিয়ে কেমন যেন এই হয়ে গেছে। মানে শিবলি ভাইয়ের বইগুলো, যেমন আসমান বইটা যেরকম পড়ার পর মনে হয়েছে যে মানে এটা কি ছিল, তারপর হচ্ছে ইমাম, তারপরে এরকম আরো কয়েকটা বই পড়ার পর মনে হয়েছে যে এটা কি ছিল ভাই। মানে এইটা এরকম এরকম করে স্টোরি লেখা যায়, এরকম একটা মানে রিয়াকশন যে ও ভাই, মানে জেন জি যেরকম বলে না, বা জেন আলফা যেরকম ও ভাই সেই সেই সেই, মানে এইরকম একটা ফিলিং, এই ফিলিংটা আসলে এই বইটা পড়ে হয় না। বাট তারপর অসাধারণ ভাই। আমি এরকম কথা বলছি, মানে শিবলি ভাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যে শিবলি ভাইয়ের কাছ থেকে অবভিয়াসলি আরো ভালো কিছু আশা করি, বাট এন্ডিংটা কেমন যেন একটু হয়ে গেছে। আর যেই প্লটটা নিয়ে লেখা হয়েছে, যেই প্লট ছিল এখানে, সো এই প্লটটা নিয়ে আরেকটু খেলা যাইতো বা আরেকটু হচ্ছে টুইস্ট করা যাইতো, আরেকটু ঘোরানো যাইতো। তো বইয়ের আরো কয়েকটা জায়গায় খুব সুন্দর সুন্দর কিছু কথা লেখা আছে। এইটা আমার খুবই ফেভারিট, যে ফিলোসফিক্যাল যে ফ্যাক্টগুলো, ফিলোসফিক্যাল কিছু লাইনগুলো মাঝে মাঝে বলে। যেমন রিজিকের সঠিক বন্টন আর ইনসাফ কায়েমের জন্য আল্লাহ মানুষকে ক্ষমতা দান করেন। এটা যেহেতু ক্ষমতার লড়াই, ক্ষমতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছিল, তাদের কাছ থেকে আবার মুসলিমদের হাতে ক্ষমতা ফেরত নেওয়ার যে লড়াই, এটাই তো ফকির বিদ্রোহ, তাই না? সো এটাই। তারপর গল্পটার ব্যাপারে যদি একটু আইডিয়া দিই, আমি গল্পটা পুরোপুরি বলছি না স্টোরিটা, বাট এখানে বইয়ে যতটুকু লেখা আছে যে এক কুৎসিত চেহারার মানুষকে এক বিদুষী নারী বলেছিল, আপনি হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। এই একটি বাক্যই বদলে গেছে তার, একটি বাক্যেই বদলে গেছে তার জীবন। সে ছিল এমন এক পুরুষ যার সৌন্দর্য দেখার জন্য থাকতে হয় অন্তরের চোখ। একমাত্র সে নারী ছিল, একমাত্র সে নারীরই ছিল সেই চোখ। অতঃপর জমিদারের বিলাসী জীবন থেকে সে লোকটি নেমে এসেছিল সাধারণ মানুষের কাতারে। ভালোবাসা তাকে দিয়েছিল বিদ্রোহের শক্তি। এটা সেই সময়ের ঘটনা যখন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন আর সুবে বাংলা ও বিহার দখল করে নিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইতিহাসের এই অংশটুকু লেখা হয় অনেক বড় করে, কিন্তু যে অংশটার কথা সবাই ভুলে যায় সেটা হলো
পলাশী পরবর্তী ৩ দশক নবাবের চাকরিচ্যুত সৈন্য, সাধারণ কৃষক, মুসলিম সাধক এবং হিন্দু সন্ন্যাসীদের প্রায় ৫০,০০০ সদস্যকে নিয়ে গঠিত করে ইংরেজদের বিরুদ্ধে ক্রমাগত গরিলা যুদ্ধ চালিয়ে গেছেন এমন এক মহান সুফি সাধক যার নাম ফকির মজনু শাহ। শেষ যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন, কিন্তু উত্তর পুরুষের জন্য রেখে গেছেন ইনসাফের পক্ষে জালিমের বিরুদ্ধে যুদ্ধের এক অভূতপূর্ব সাহসের উদাহরণ, নূর, দ্য ফিকশন বেসড অন ফ্যাক্ট। তো এইটাই নূর এবং কভারটা আসলেই সুন্দর। এখন কথা হচ্ছে এই কভারগুলো আগে ভাল লাগতো। মানে এআই আসার আগ পর্যন্ত এই কভারগুলো আসলেই অসাধারণ লাগতো। মানে এই বইয়ে যেই স্টোরিটা আছে, এই স্টোরিটাই কিন্তু এখানে মানে somehow বলা হইছে। কভার তো বইয়ের স্টোরিটাই ওভারঅল বলা হয়, তাই না? বাট এখন এআই আসার পরপর কেন যেন এআই লাগতেছে। আগে হচ্ছে অনেক এটা মোস্ট প্রবাবলি আগে নালন্দায় ছিল। এখন হচ্ছে কেন্দ্রবিন্দুতে। তার সব বই আগে হচ্ছে নালন্দায় ছিল, এখন হচ্ছে রয়্যালিটি কে কি বলে? এটাকে কি বলে বইয়ের? গ্রন্থ সত্ত্ব সবগুলো হচ্ছে কেন্দ্রবিন্দুতে নিয়ে আনা হয়েছে এবং কেন্দ্রবিন্দুর টাইপ বইয়ের টাইপটা হচ্ছে এই টাইপ। এই টাইপটাকে কি বলে? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো এটা আমার কাছে ভাল লাগছে, বাট কভারটা আরেকটু সুন্দর হতে পারত। মানে প্রচ্ছদটা আরেকটু সুন্দর হতে পারত। আচ্ছা, যাই হোক, আমরা বইয়ের ভিতর থেকে কিছু জায়গা আমরা বুকমার্ক করে রাখছি, সেগুলো একটু আমরা পড়ে শোনাই। ওকে? আমরা আমাদের মৃত্যুকে শ্বাস-প্রশ্বাসের হাতে তুলে দেইনি। বরং আমরা আমাদের মৃত্যুকে তুলে দিয়েছি আল্লাহর হাতে। নিঃশ্বাস বন্ধ হলে তোমার মৃত্যু হবে, কিন্তু আল্লাহর হাতে তুলে দেওয়া জীবন প্রবেশ করবে সসীম জীবন থেকে অসীম জীবনে। যারা মনে করে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়াই মৃত্যু, শুধু তাদেরই মৃত্যু হয়। অসাধারণ কথা কিন্তু। তারপরে আরেকটা জায়গায় লেখা আছে যে, আচ্ছা, এখানে হচ্ছে ফকির মজনু শাহর ব্যাপারে কোন তরিকা, মাদারিয়া তরিকার সাধক ছিল এবং খলিফা ছিল এবং সেটা কোন জায়গা থেকে আসছে সেটার ব্যাপারে কিছু কথা লেখা আছে। আরেক জায়গায় লেখা আছে, এই দুনিয়ায় আমরা মুসাফির মা, মানে এটা হচ্ছে ফকির মজনু শাহ না সোবাহান শাহ তার মেয়ে নূরকে বলছে যে, এই দুনিয়া আমরা মুসাফির মা। মুসাফিরের কাজ শুধু মঞ্জিল তালাশ করা, শেষ মঞ্জিল পর্যন্ত পৌঁছানো। এটা লেখা আছে। তারপর আর ২ টা বা ৩ টা আছে ফুলি। তারপর হচ্ছে আজ আমরা জানলাম যে হৃদয়ের শক্তি বেশি। আমার দৃষ্টির চেয়ে তোমার হৃদয়ের দৃষ্টি অনেক বেশি শক্তি রাখে। অ্যা ইস এভাবে আচ্ছা, এখানে হচ্ছে পুরা অনেক বড় একটা লেখা যে, এখানে তার বন্ধু ফাতিমা, নূরের বন্ধু ফাতিমা, সে আসলে বুঝাচ্ছে যে, আমার দৃষ্টিশক্তি থাকার পরও আসলে তুমি তোমার অন্তর্দৃষ্টি যেই জিনিসগুলো দেখতে পাও, সেই জিনিসগুলো আমি আসলে দেখতে পাই না। সেটাই বুঝাচ্ছে এখানে। তারপর আরেকটা জায়গায় লেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা করেন আর মানুষ ঘুরে ফিরে সেই পরিকল্পনা অনুসরণ করে। মানুষ সেটাকে বলে ঘটনা। আম আরেকটা আছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তারপর হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ইনসাফের ইনসাফের রাজ্য কায়েম করা। সর্বশ্রেষ্ঠ ইবাদত আমরা ইনসাফের রাজ্য এখন তো অনেকে ইনসাফ শব্দটাই শুনতে পারেন। ইনসাফ শুনলেই গায়ের ভিতর জ্বালা ধরে। কারণ এরাও তো হচ্ছে জালিমের সহযোগী, জালিমের সহচর্য। কারণ এরা আসলে এরা অনেক হয়তো জুলাইতে আমাদের সাথে ছিল, বাট এরা আসলে জালিমকে তাড়াইতে চায় না। এরা আসলে জা নিজে একজন জালিম হইতে চাইছিল। যাই হোক, আমরা তাদের ব্যাপারে কথাবার্তা না বলি। অ্যা এখানে কি কিছু বলতে রাখছিলাম? না। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকেরই লাস্টে আচ্ছা, লাস্ট টা না পড়ি তাহলে হয়তো আপনারা হয়ে যাবেন। অ্যা আচ্ছা, পড়ি। মানুষ ভুল করে অনেক কিছুর ভুল নাম দেয়। মানুষ যেটাকে ভালোবাসা বলে সেটার আসলে মায়া। তো দ্যাটস ইট। এই বইটা আসলেই অসাধারণ। আপনারা চাইলে পড়তে পারেন। বাট শিবলি ভাইয়ের বই যেহেতু, সো আরেকটু মানে টুইস্ট আশা করছিলাম বইটা থেকে। মানে প্লটটা যেহেতু অসাধারণ, সো আরেকটু খেলা যাইত এটা নিয়ে। সো দ্যাটস ইট। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে ইনসাফের বাংলাদেশ কায়েম করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।